আজ আমরা যে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলবো তিনি বামফ্রন্টের দীর্ঘদিনকার সদস্য, সেই ফ্রন্টের সদস্য, আরসিপিআই নেতা মিহির বাইন। মিহিরদা, প্রথমেই যে প্রশ্নটা করব যে এক সময় আরসিপিআই ভারতবর্ষের মধ্যে আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তার মধ্যে আসামে আপনারা 1978 সালে সম্ভব 4টি আসন জিতেছিলেন। 1977 সালে এখানে আপনাদের খাদ্য ও গণসরবরাহ দপ্তরের মন্ত্রী অব্দি ছিল। সেখান থেকে ক্ষয়িষ্ণু হতে 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 আজকে এরকম কার্যত একটা অস্তিত্বহীন জায়গায় পৌঁছে যাওয়া, এর কারণ কি? এই ক্ষয়িষ্ণুতা কেন? এর পেছনে যে কারণগুলো সেটা হচ্ছে মূলত রাজনৈতিক। 40-এর দশকে 1934 সালে আরসিপিআই দল তৈরি হয় এবং 40-এর দশকেই তার যে রাজনৈতিক অবস্থান, মূলত সিপিআই এর সঙ্গে তার যে পার্থক্য এবং ইন্টারন্যাশনালে যে সমস্ত প্রশ্ন সৌমেন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল 6th কংগ্রেসে তুলেছিলেন, সেই বিষয়কে কেন্দ্র করে আরসিপিআই দল খুব শক্তিশালী হয়। ট্রেড ইউনিয়ন আন্দোলনে আরসিপিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশে ব্যাংকিং সেক্টরে সৌমেন্দ্রনাথ ঠাকুরই প্রথম সংগঠন করেন। পোর্টে খিদিরপুর অঞ্চলে অনেক ট্রেড ইউনিয়ন ছিল। 40-এর দশকের 45-46 সাল পর্যন্ত ভারতবর্ষের 13টি আঞ্চলিক ভাষায় আরসিপিআই এর পত্রিকা বেরোতো। বোম্বে থেকে বেরোতো রেড ফ্রন্ট, লখনৌ থেকে বেরোতো, পাটনা থেকে বেরোতো, মাদ্রাজ প্রেসিডেন্সির অনেকগুলো জায়গা থেকে বেরোতো। এর মধ্যে আসাম এবং পশ্চিম বাংলায় পার্টি খুবই শক্তিশালী ছিল, কিন্তু রাজনৈতিক বিচ্যুতির জন্যই আরসিপিআই দল ভাঙতে শুরু করে। প্রথমে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আরসিপিআই ছিল আগস্ট আন্দোলন। আগস্ট আন্দোলনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সিপিআই এর যে স্লোগান জনযুদ্ধ, আরসিপিআই এই স্লোগানের বিরোধী ছিল। সিপিআই বলেছিল যে এই যুদ্ধে ইংরেজরা হচ্ছে আমাদের মিত্র শক্তি, সুতরাং তার বিরুদ্ধে কোনো আন্দোলন এই সময় করা যাবে না। আরসিপিআই এর বক্তব্য ছিল যে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দুনিয়ার মাতৃভূমি, এই যুদ্ধে সোভিয়েত রাশিয়াকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে, কিন্তু তার অর্থ এই নয় আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন আজকে যে জায়গায় এসে পৌঁছেছে সেখানে সেই স্বাধীনতা আন্দোলনে তো মূলত ইংরেজের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে যদি আমরা যেতে পারি, তার মাধ্যমেই সোভিয়েত রাশিয়াকে সাহায্য করা হবে। আর পার্টি মূলত পান্নালাল দাশগুপ্তর নেতৃত্বে 48 সালে বীরভূমের যোগাই কনফারেন্সে তারা আঞ্চলিক ক্ষমতা দখলের কর্মসূচি নিল, যেটা কার্যত সশস্ত্র সংগ্রাম। একটা জায়গায় গিয়ে সেখানে আঞ্চলিক ক্ষমতা তৈরি করা। চিহ্নিত করা হয়েছিল বসিরহাটকে, যে কলকাতা থেকে সব জায়গা থেকে কমরেডরা গিয়ে বসিরহাটকে মুক্তাঞ্চল করা হবে। তো সেই সময়ই আমাদের পার্টির আরেক নেতা কমরেড সৌমেন্দ্রনাথ ঠাকুর, যে প্রতিষ্ঠাতা, সে বলেছিল এটা হচ্ছে একটা খোকামি রোগ, বাচ্চা ছেলেদের মতো কাজ। বস্তুত রাজনৈতিক দিক থেকে তিনি সঠিক ছিলেন, কিন্তু পান্নালাল দাশগুপ্তর পার্টির মধ্যে এমন প্রভাব ছিল এবং ওই সশস্ত্র সংগ্রামের কথা বলায় অধিকাংশ মানুষ তার পক্ষে ছিল, ফলে পার্টির সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি। এই অসময়োযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য পার্টি প্রথম ভেঙে যায়। পার্টির দ্বিতীয় ভুল 52 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা। যদি 52 সালে আরসিপিআই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আসামে আরসিপিআই নেতৃত্বে একক সরকার হওয়ার মতো সম্ভাবনা ছিল। পশ্চিমবাংলায় আমরা হিসেব করে দেখেছি অন্তত 18টা আসনে আমরা জিততে পারতাম, গোটা 20-25 আসনে দ্বিতীয় স্থানে থাকতে পারতাম।
কিন্তু পার্টি 52 সালে নির্বাচন বয়কট করল। বয়কট করার পরে কি হলো, পার্টির গণভিত্তি নষ্ট হয়ে গেল, পার্টির মধ্যে নানান রকমের দ্বন্দ্ব তৈরি হলো। তারপরে কমরেড সুধীন কুমার পার্টিকে এই লাইন থেকে অন্য লাইনে নিয়ে এলেন, সংসদীয় গণতন্ত্রের পথে নিয়ে এলেন কমরেড সুধীন কুমার। 55 সালে আসামের নওগাঁ সম্মেলনের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত হলো। ফলে তাদের মধ্যে দিয়েও পার্টি ভাগলো। অনেকে আবার ভাবলো যে যদি আমরা সংসদীয় গণতন্ত্রের পথেই যাব তাহলে হোয়াই নট সিপিআই, আর সিপিআই কেন? তাতে অনেক লোক, বিশেষ করে কলকাতায় আরসিপিআই যত সংগঠন ছিল বেশিরভাগ তারা সিপিআই চলে গেল। এই পরবর্তীকালে কালী ঘোষ CI2 সেক্রেটারি হয়েছিল, এরকম বহু কমরেড সিপিআই চলে গেল। তো পার্টি ভাঙার এই সমস্ত হচ্ছে মূল কারণ। আপনি জ্যোতি বসুকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে এই দুজনের কে আপনার মূল্যায়ন? না, জ্যোতি বসুর সঙ্গে তো কারুর কোনো তুলনা হয় না। তিনি সেরার সেরা, তার IQ যে কোনো মানুষের থেকে বেশি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কিন্তু তিনি অনেকগুলো কাজ করতে গিয়েছিলেন ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু বাস্তব অবস্থাটা তিনি বোঝেন না। গায়ের জোরে সেই সমস্ত কাজ করতে যাওয়া সেই সময়ে ঠিক হয়েছে বলে আমি মনে করি না। সে সময় এমন একটা ভাব দেখানো হচ্ছিল যে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য কিছু করেননি। বাস্তবে তা নয়। জ্যোতি বসু হলদিয়ায় পেট্রোকেমিক্যাল করেছিলেন, সেই পেট্রোকেমিক্যাল করতে গিয়ে তো কোনো ঝঞ্ঝাট হয়নি, সেটাও বিদেশি লোকদের নিয়েই করেছিলেন, পুঁজিপতিদের নিয়েই করেছিলেন, সরকার করেনি। সরকারের একটা অংশীদারিত্ব ছিল। তো সেইটা দেখুন, এই যে টাটা যে সিঙ্গুর, আমি অন্তত বামফ্রন্টের মিটিংয়ে এতে বলেছিলাম যে আমাদের যে দেশে রাজ্যে যে ভূমি সংস্কার, ভূমি অধিগ্রহণ আইন, তাতে জনস্বার্থের জন্য অধিগ্রহণ করা যায়। একজন শিল্পপতিকে আপনি জমি দিচ্ছেন, সেটা যদি মামলা হয় তাহলে জনস্বার্থ বলে সেটাকে গ্রহণ করা হবে না। সরকারের একটা অংশীদারিত্ব এতে থাকুক। 400 কোটি নগদ টাকাও টাটাকে দেওয়া হয়েছিল, কত রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তো সরকারের একটা অংশীদারিত্ব টাটাতে রাখা হলো না কেন? আমি এটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে, বামফ্রন্টের মিটিংয়ে অনিল বসুর সামনে, বিমান বসুর সামনে, অনিল বিশ্বাসের সামনে, বিমান বসুর সামনে দীর্ঘক্ষণ তর্ক করেছি। ওরা বলছিল না, সরকার কোনো ব্যবসায় যাবে না। তা সরকার যদি ব্যবসায় না যায় তাহলে বামপন্থীরা কেন বলে এসছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা চাই? কেন গোটা দেশের ক্ষেত্রে সেই দাবি করা হয়েছে? কেন হলদিয়াতে ওই কর্মসূচিতে, ওই পেট্রোকেমিক্যালে বামফ্রন্ট সরকারের অংশীদারিত্ব ছিল, পরে ছেড়ে দিয়েছে সেটা আলাদা কথা। কিন্তু সিঙ্গুরে যদি সেটা হতো তাহলে এই মামলা মোকদ্দমা শেষ পর্যন্ত কি হলো? সিঙ্গুর নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হলো, সেখানে তো এই সিদ্ধান্তই হলো যে জমি অধিগ্রহণ অবৈধ, অসাংবিধানিক। যদি সরকারের কত % শেয়ার থাকবে এটা বড় কথা নয়, যদি 1% শেয়ারও থাকতো তাহলে সুপ্রিম কোর্ট এই রায় দিতে পারত না। এইগুলোই ত্রুটি, এইগুলোই বুদ্ধদেবের আমলে যে সমস্ত হয়েছে তার মধ্যে ত্রুটি। কিন্তু বুদ্ধদেবের মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ পশ্চিমবাংলায় আর কেউ আসেনি। তার যেমন একদিকে একটা সাংস্কৃতিক বোধ ছিল, তার মধ্যে সততা ছিল, তার মধ্যে পরিচ্ছন্নতা ছিল। দুজন দুরকমের। জ্যোতি বসুর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো তুলনা করা যাবে না, কারণ জ্যোতি বসু আরো অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য। বিরোধী রাজনীতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব সংক্ষেপে আপনার মূল্যায়ন? আমি এই কথা বোধহয় আগে খানিকটা বলে রেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের আবির্ভাব, এটা পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্যই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের সব থেকে বড় যে অভিযোগ, সেটা জ্যোতি বসু করে গিয়েছেন, যে মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ, সে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে এসছে। আমরা জানি তৃণমূল কংগ্রেসের জন্ম RSS এর গর্ভগৃহে, RSS এর আশীর্বাদ নিয়েই তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল। সুতরাং মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস সরকার
সরকারের সব সিদ্ধান্তই খারাপ এমনটা নয়, অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার জন্যই তো আজকে অনেক বেশি জনপ্রিয়তা হয়েছেন। কিন্তু তার মূল রাজনৈতিক যেটা ছিল সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারকে হটানো, সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন এবং এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। কিন্তু বিরোধিতা তো সবসময় ধ্বংসাত্মকই হয়, বিরোধিতা তো গঠনমূলক হয় না, এবং মানুষ গ্রহণ করেছে তাকে। বিরোধী ধ্বংসাত্মক কে বলেছে? আমরা দীর্ঘকাল পশ্চিমবঙ্গে বিরোধী ছিলাম, আমরা কখনো ধ্বংসাত্মক রাজনীতি করেছি? যখন দিল্লিতে অটল বিহারী সরকার ছিল তখনও সেই সরকারের সঙ্গে আমরা বোঝাপড়া করে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমাদের যেটুকু কাজ করার আমরা করেছি। ট্রাম ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে আগুনের আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন, এটা তো একটা গণ আন্দোলন। এরকম খাদ্য আন্দোলন, বন্দি মুক্তি আন্দোলন, বারবার পশ্চিমবাংলার মাটি আন্দোলনের ঝড় বয়ে গেছে পশ্চিমবাংলায়। সেই আন্দোলনের বামপন্থীরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু বামপন্থীরা কোনো ধ্বংসাত্মক কাজ কখনো করেনি। তৃণমূলের তরফ থেকে তো এটা বলা হয় সিঙ্গুর নন্দীগ্রাম একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের ব্যাখ্যা আপনি একরকম দিতে পারেন, আমরা একরকম দিতে পারি। গণ আন্দোলন যদি ধ্বংসের জন্য হয় তাহলে সেটা কি ধরনের গণ আন্দোলন? কজন লোক জমি মানে অনুমতি দেয়নি? 90% লোক তো জমি দিয়ে দিয়েছিল। 2016 থেকে আমরা দেখলাম রাজ্যের রাজনীতিতে একটা অন্যরকম ঘটনা। সেটা কি? কংগ্রেসের সঙ্গে আপনারা একটা বোঝাপড়ার মধ্যে গেলেন, আসন সমঝোতার ক্ষেত্রে গেলেন, এবং সেখানে দাঁড়িয়ে যেটা দেখা গেল, অনেকেই এটা ব্যাখ্যা করেন এরম ভাবেই যে বামেদের ঘাড়ের ওপর দাঁড়িয়ে কংগ্রেসের থেকে বিরোধী দলনেতা হয়ে গেল, আর বামেদের শক্তি ক্রমশ ক্ষয়ের দিকে গেল, এবং কংগ্রেসের ভোট কখনোই বামেদের দিকে শিফট করে না, এমন কথাও কিন্তু রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এ রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া সঠিক? আমরা রাজনৈতিক দিক থেকে আরসিপিআই কখনোই কংগ্রেসের সঙ্গে শ্রেণী আন্দোলন করা যায় বলে আমরা বিশ্বাস করি না। কমিউনিস্টরা তো শ্রেণী আন্দোলন করে, বামপন্থীরা শ্রেণী আন্দোলন করে, তো সেই শ্রেণী আন্দোলনে কংগ্রেসকে নিয়ে শ্রেণী আন্দোলন করা যায় না। কিন্তু আজকে একটা বিপদও আসছে দেশের সামনে, যে বিপদ আগে ছিল না। 14 সালের পর থেকে দেখা যাচ্ছে যে আমরা বলেছি যে বিজেপি, সে বিভিন্ন সময় তারা যে নামেই থাকুক, জনসংঘ বা তাদের প্রতিষ্ঠাতা আরএসএস, এরা একটা শুধু সাম্প্রদায়িক দল নয়, এরা একটা ফ্যাসিবাদী দল। এবং আজকে যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে গোটা পৃথিবীতেই সমাজতান্ত্রিক শক্তির পতনের পর একটা ফ্যাসিবাদী ঝোঁক সব জায়গায় দেখা যাচ্ছে। সেই ইসরায়েলি হোক, ফ্রান্সেই হোক, সর্বত্র একটা ফ্যাসিবাদী ঝোঁক। এবং আমাদের দেশে 14 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সেই ফ্যাসিবাদী ঝোঁক তীব্রতর হয়েছে। আমাদের সংবিধানের যে অনেক ভালো ভালো দিক, আমি সংক্ষেপে শুধু ভালো ভালো দিক বলেই শেষ করছি, যার জন্য আমার গর্ব করতাম, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে বহুত্ববাদ। সেই বহুত্ববাদকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে নতুন বিপদ, এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই ফ্যাসিবাদের বিপদটা আবার নতুনভাবে দেখা দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে সেই ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করার জন্য, তাদেরকে পরাস্ত করবার জন্য বিভিন্ন শক্তির সঙ্গে জোট হতে পারে, নির্বাচনীয় জোট হতে পারে। কিন্তু ভারতবর্ষ একটা বিশাল দেশ, সেই দেশের এক এক রাজ্যে এক এক রকমের রাজনৈতিক অবস্থা। আমি যদি পশ্চিমবাংলায় বলি যে কংগ্রেসের সঙ্গে জোট করতে হবে, তাহলে কেরালায় কি কংগ্রেসের সঙ্গে জোট করা সম্ভব? সম্ভব নয়। কেরালে কখনোই বাম এবং কংগ্রেসের জোট হতে পারে না। পশ্চিমবঙ্গে বামপন্থীরা তলানিতে এসে গেছে তাদের ভোট, এবং দুটো শক্তি, একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা আর দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করা এক জিনিস নয়। আজকে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমাদের মুখ্য লড়াই, তেমনি বিজেপি এবং তৃণমূল তারা যে বাইনারি করে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে, সেইখানে দাঁড়িয়ে আরও শক্তি যদি নির্বাচনের জন্য আসে তো সেটা হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে বামপন্থী শক্তিটাকে দুর্বল করে সেটা করতে হবে। বামপন্থীরা যদি সহমত হয় সেটা হতে পারে, যদি সহমত না হয় তাহলে সেটা হতে পারে। মির্জা, আপনি দীর্ঘদিনকার বামফ্রন্টের সব বৈঠকে
থাকতেন, এবং আমরা এটাও জানি যে বামফ্রন্টের মিটিংয়ে যে মিনিটস সেটা আপনি মূলত করতেন একটা লম্বা সময়। সেখানে দাঁড়িয়ে আপনি বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে অনেককে দেখেছেন, বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বিমান বোস আপনার মূল্যায়ন এবং কিছু ঘটনা যদি একটু শেয়ার করেন। না, প্রথমত বামফ্রন্ট যখন তৈরি হয় তখন তার চেয়ারম্যান ছিলেন প্রমোদ দাশগুপ্ত। প্রমোদ দাশগুপ্ত মারা যাওয়ার পর চেয়ারম্যান হলেন আমাদের সরোজ মুখার্জি। তো এই যে দুজন, এই দুজনের সঙ্গেও বামফ্রন্ট নেতা হিসেবে অন্য কারোর তুলনা করা চলে না। প্রমোদ দাশগুপ্ত দক্ষ সংগঠক ছিলেন। সিপিএম পার্টি গড়ার মূলে যে নবরত্ন আছে তার মধ্যে তিনি একজন। আর মুখার্জি, সরোজ মুখার্জি, তিনি তো অনেক দিন আগেই প্রথম যুগ থেকে কমিউনিস্ট পার্টির বড় নেতা। জ্যোতি বসু যখন সিপিআই দলে যোগদান করেন তখনও সরোজ মুখার্জি বড় নেতা। সুতরাং এদের দুজনের সঙ্গে রাজনৈতিক দিক থেকে অন্য কারুর কোনো তুলনা চলে না। কিন্তু সরোজ মুখার্জি যখন চেয়ারম্যান হলেন সেই সময় এবং তারও আগে, বা মানে 77 সালের নির্বাচনের আগে আমি যখন ছাত্রফ্রন্টে কাজ করতাম তখন থেকে আমি বিমান বোসকে দেখেছি। আমি জ্যোতি বসুর কাছে বামফ্রন্টের মিটিংও শুনেছি। জ্যোতি বসুর সঙ্গে যখন একান্ত আলাপচারিতা করেছি তখনও তিনি বলতেন যে আমরা বিমান বসুকে নির্দেশ দিয়েছি পার্টি থেকে যে সে যাতে বামফ্রন্টের সমস্ত শরিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটা বামফ্রন্ট চেয়ারম্যান হওয়ার অনেক আগের কথা আমি বলছি, বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার অনেক আগের কথা আমি বলছি। তাহলে সেই ছাত্রফ্রন্টের সঙ্গে যখন বিমান বসু যুক্ত ছিল, আমিও তো ছাত্রফ্রন্ট করেছি, সেই সময় থেকে সে বামপন্থী দলগুলোর নেতা কর্মীদের সঙ্গে পরিচিত হতে শুরু করে। তো বিমান বসুকে পরবর্তী নেতা হিসাবে বামফ্রন্টের এই জ্যোতি বসু বা সেই সময়কার সিপিএম এর যারা নেতা তারা সযত্নে তাকে তৈরি করেছে। আর ওই রকম একজন মানুষ যে 71 সাল থেকে বাড়ি ছাড়া, সে রাজনীতি শুরু করেছে অনেক আগে, 57 সালের আগে থাকতে তার পার্টি মেম্বারশিপ, আর একজন গৃহত্যাগী রাজনৈতিক সন্ন্যাসী, এরকম মানুষ কমিউনিস্ট পার্টিতে খুব কমই আছে। তো আমরা জানতাম যে একটা সময় বিমান বসুই বামফ্রন্টের চেয়ারম্যান হবেন। এবার বিমান বসু পার্টির সেক্রেটারি হয়েছিলেন, সে একটা জোনাল কমিটি, একটা জেলা সেক্রেটারিও অতীতে কখনো হয়নি, কিন্তু পার্টির রাজ্য সম্পাদক হয়ে গেলেন। তারপরে সে বামফ্রন্টের চেয়ারম্যানও হলেন। সুতরাং এদের সেই চেয়ারম্যান হওয়ার, এদের জীবনের যে অতীত, যে গুরুত্ব, মূল্যায়ন, সেই সবগুলোও যদি আমরা দেখি তাহলে মনে করব যে এটা যথার্থ নির্বাচনই হয়েছে। এবং সেই 96 সাল থেকে আজ পর্যন্ত বিমান বসুকে বামফ্রন্টের ঐক্য, বামফ্রন্টের সব দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা এবং বামফ্রন্টের যখনই ক্রাইসিস হয়েছে যে কাজ করা উচিত বামফ্রন্টে বিমান বসু সেই কাজ করেছেন এবং এখনো করে চলেছে। সিপিআইএম এর এবারের যে খসড়া, তাতে যেটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে যে শরিকদের যে আসন বিন্যাস সেটা পরিবর্তনের একটা কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং আমরা বারবারই দেখেছি যে এই কংগ্রেসের সঙ্গে পরবর্তীতে আইএসএফ এর সঙ্গে জোট করার সময় শরিকদের, সিপিআইএম তারা তাদের আসন ছেড়েছে সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি শরিকদের আসনেও হাত পড়েছে। সিপিআইএম ছাড়া বাকি যে 3 বড় শরিক সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তাদের আসনে হাত পড়েছে। 2011 পর থেকে আপনাদের কোনো আসন দেওয়াই। তো সেখানে দাঁড়িয়ে কোথাও মনে হয় না যে তারপরেও বামফ্রন্টে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে? এ প্রশ্ন আসবে যদি আগামী দিনেও সেই কাজ করা হয়। আমি খুব নির্দিষ্ট করে বলছি যে বামফ্রন্ট ইতিমধ্যেই এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। অলরেডি বামফ্রন্ট একটা সার্কুলার ইস্যু করেছে শরিকদের কাছে যে অ্যাট প্রেজেন্ট কোন দলের কোন জায়গায় কি সংগঠন আছে তার একটা রিভিউ করে বামফ্রন্টকে পাঠাতে। এবং সিপিএম এর এই পার্টি কংগ্রেসের প্রক্রিয়া চলছে, প্রত্যেক দল সেই রিভিউ করছে। সেই রিভিউ এলে বামফ্রন্ট বিচার করবে কোথায় কোন সিটে কাকে দেওয়া যায়। কারণ যদি অন্য কোনো শক্তিকে নির্বাচনী সমঝোতার মধ্যে আনতে হয়, কংগ্রেস বা অন্য কিছু, তাহলে তো সিট ছাড়ার প্রশ্ন থাকবে।
তো আমরা এই প্রশ্নে আমরা মানে আরসিপিআই যে অবস্থানের কথা বলেছি বা বলবো লিখিতভাবে, সেটা হচ্ছে 77 সালে যে বামফ্রন্ট কিন্তু 77 সালের নির্বাচনের আগে বামফ্রন্ট ছিল। সেই বামফ্রন্টের মিটিং ডেকেছিল সুদিন কুমার। তারপরে নির্বাচনে বামফ্রন্ট 2/3 আসন পেল, অভূতপূর্ব সাফল্য পেল। নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে বামফ্রন্ট মিটিং করে সিদ্ধান্ত নেয় যে বামপন্থী ফ্রন্ট নয়, এই সরকারের নাম এই ফ্রন্টের নাম হবে বামফ্রন্ট। সেই থেকে বামফ্রন্ট 77 সালে নির্বাচনের পর থেকে। তো সেই ফ্রন্টে আমি আগেই বলেছি সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরসিপিআই, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী বাংলা কংগ্রেস, এই 6 পার্টিকে নিয়ে বামফ্রন্ট গঠন হয়েছিল। তা আমি আগেরগুলো ছেড়েই দিলাম, কিন্তু যে বামফ্রন্ট 6 পার্টিকে নিয়ে গঠিত হয়েছিল তার মধ্যে আজকে বিপ্লবী বাংলা কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাহলে বাকি 5 পার্টি থাকলো আরসিপিআই কে ধরে। ভবিষ্যতে যেমন এমন কিছু না হয় যে এই প্রতিষ্ঠাতা পার্টিগুলোর কেউ কোনো সিটই পেল না, যা 14 সালে হয়েছে, যা 19 সালে হয়েছে, আমরা আরসিপিআই একটাও সিট পাইনি। এই ঘটনা ভবিষ্যতে ঘটা উচিত নয়। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বামফ্রন্টকে সেটা লিখিতভাবে জানাবো। আপনারা তো মানে এ রাজ্যের ক্ষেত্রে বলুন, সারা দেশের ক্ষেত্রে বলুন, বামপন্থীদের প্রধান শত্রু নির্ধারণে একটা দোলাচল থাকে, সেটা আপনি স্বীকার করুন না করুন। সেখানে দাঁড়িয়ে হয়তো দেখা গেল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিজেপিকে এ রাজ্যে আটকাতে গেলে বা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলকেও আপনাদের সঙ্গে যেতে হবে। তো সম্ভব সেটা? এটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কোনো মতেই সম্ভব না। কারণ আমরা আগেই বলেছি যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল আর বিজেপির একটা বাইনারি তৈরি হয়েছে। যে বাইনারি তৈরি করার মূলে হচ্ছে আরএসএস। আচ্ছা, না সে ঠিক আছে, একটা জিনিস দেখুন তো, একটা সময় তো এখানে আপনারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন। 72 সালের নির্বাচন কালা নির্বাচন বলে আপনারা আপনাদের বিধায়কদেরকে সেখানে পাঠাননি, কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হতে হতে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে আপনাদেরকে সঙ্গে নিতে হচ্ছে। তো রাজনীতি তো সম্ভাবনা সূত্র, যদি সেরকম সম্ভাবনা তৈরি হয় তাহলে কি করবেন? বিজেপির সঙ্গে আপনারা কোনোদিন যাবেন না, সেটা না হয় ধরে দিলাম। তৃণমূল বিজেপির সঙ্গে যদি না যাই তাহলে বিজেপির তৈরি তৃণমূলের সঙ্গে আমরা কি করে যাব? বিজেপির সঙ্গে তৃণমূলের এই বাইনারি যতদিন চলবে ততদিন তৃণমূলের সঙ্গে আমরা কি করে যাব? কিন্তু একটা জিনিস এটাও তো বিচার করতে হবে যে যে ঘটনা, অর্থাৎ এই রাম মন্দির বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বিজেপি রাজনীতি করে বলেন আপনারা বলেন, সেটা যদি ওই এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের সঙ্গে সঙ্গে ওই তালাটা যদি না খুলে দেওয়া হতো তাহলে তো আজকে এগোনোই যেত না। বিজেপি যে সর্বগ্রাসী ফ্যাসিস্টবাদের তাদের বেরিয়ে পড়ছে, দাঁত নখ বেরিয়ে পড়ছে, এখানে দাঁড়িয়ে আমরা সেইভাবে কংগ্রেসকে একটা ফ্যাসিস্ট শক্তি বলতে পারি না। না, তৃণমূলের সঙ্গে তো আপনারা ইন্ডিয়া জোটে একসাথে থাকছে। ও জোটের কোনো মানে আমার কাছে নেই, ও জোটের কোনো মানে আমার কাছে নেই। আমরা মনে করি বামপন্থীদের জোটটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জোট, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণ, সেখানে কোনো জায়গায় গিয়ে বামপন্থীদের বাইরেও কোনো কারোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে, কিন্তু বামপন্থীদের জোটটাই হচ্ছে আমাদের কাছে মূল জোট। বেশ, আমার শেষ প্রশ্ন, যে এইরকম একটা অবস্থা 2026-এও আপনারা বিধানসভায় বামফ্রন্ট হিসেবেই আমি বলছি কোনো সদস্য পাঠাতে পারবেন কিনা সেটা এখনো সেটা কঠিন প্রশ্ন বা জটিল বিষয়। সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের ভবিষ্যৎ কি বা বামেদের ভবিষ্যৎ, এটা গোটা পৃথিবীর কাছে এই প্রশ্ন। আমরা একটা সময় দেখেছিলাম যে প্রথম আন্তর্জাতিকের সময় পর্যন্ত গোটা ইউরোপ জুড়ে কমিউনিজমের পক্ষে ব্যাপক প্রচার সংগঠিত হয়েছিল, আবার প্রথম আন্তর্জাতিক ভেঙে যাবার পর কমিউনিজম শেষ বলে প্রচার শুরু হয়েছিল। আজকেও যে অবস্থা, এই সমাজতান্ত্রিক শক্তিগুলো, দেশগুলোর সমাজতান্ত্রিক ব্যবস্থা চলে যাবার পর যে নতুন প্রেক্ষাপট বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটটা হলো একটা ফ্যাসিবাদী আক্রমণ। সুতরাং এটা পশ্চিমবঙ্গের বামফ্রন্টের বিষয় না, আন্তর্জাতিকভাবে পুঁজিবাদ একটা সর্বগ্রাসী আগ্রাসন নিয়ে এগোচ্ছে, এবং সেই আগ্রাসন হচ্ছে সাম্রাজ্যবাদী আগ্রাসন। সাম্রাজ্যবাদ
আজকে একটা আন্তর্জাতিক রূপ নিয়েছে। এই সাম্রাজ্যবাদটা যারা না বুঝবে তারা সঠিকভাবে বামপন্থা বুঝেছে বলে আমার মনে হয় না। কিন্তু এটা তো একটা ঘটনা যে পুঁজিবাদ তার ক্লেশ গ্লানি সেগুলোকে নিয়ে আসবে এবং সেটা চরমভাবে যখন বিকশিত হবে তারপরেই সমাজতন্ত্রের উদ্ভব হবে, মোটামুটি পাঠ্য বইতে আমি যতটুকু পড়েছি। তো সেখানে দাঁড়িয়ে আপনারা সেটাকে রেজিস্ট করতে পারছেন না কেন? তার জন্য আমরা যেমন চেষ্টা করছি, পুঁজিবাদী শক্তিও তো চেষ্টা করছে আমাদের রোগবার। তারা আজকে সফল হয়েছে। তারা সফল হওয়ার মূল কারণ হচ্ছে এই সমাজতান্ত্রিক দেশগুলোর পতন। সুতরাং আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা সারা জীবন করতে হবে। নতুন একটা সমাজ গঠনের যে লড়াই, সেই লড়াইটা একদিনের লড়াই নয়। সমাজতান্ত্রিক দুনিয়ায় এক সময় 1/3 মানুষ বাস করত। তার প্রভাবে আমরা ভারতবর্ষে অনেক দূর এড়িয়ে গিয়েছিলাম। যদি সেই 1/3 মানুষ সমাজতান্ত্রিক দেশে বাস না করত, তাহলে গোটা পৃথিবীর সেই যে পরাধীনতার শৃঙ্খল থেকে এতগুলো দেশ মুক্ত হলো সেটাও হতো না। আমাদের দেশের বামপন্থী আন্দোলন এত বেগবানও হতে পারত না। সুতরাং আন্তর্জাতিক প্রেক্ষাপটটা তখন আমাদের বামপন্থার অনুকূলে ছিল। আজকে আন্তর্জাতিক অবস্থাটা সম্পূর্ণভাবে বামপন্থার বিরুদ্ধে। এর বিরুদ্ধে বামপন্থীদের আরো পরিকল্পিতভাবে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হবে। অর্থাৎ এই রাজ্যে বা দেশেও বামপন্থীদেরকে একজোট করে সংগঠিত করে আগামী দিনে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। হতাশ হবার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ মিহির দা। তোমাকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা কথা বললাম বামফ্রন্টের অন্যতম শরিক দল আরসিপিআই এর নেতা, দীর্ঘদিনকার রাজনৈতিক ব্যক্তিত্ব মিহির বাইনের সঙ্গে, এবং এই সময়ের মধ্যে তিনি তার যে রাজনৈতিক অভিজ্ঞতার ডালি তা আমাদের জন্য তুলে ধরলেন। আপনারা নজর রাখুন ট্রাইব টিভিতে।